বিভিন্ন সময় বহু পাঠক আমাকে জিজ্ঞেস করেছেন আমি নিজের বেলায় হিন্দুস্তানি মুসলমান এই পরিচয়টা কেন ব্যবহার করি। সম্ভবত কানে বাজে বলে তারা প্রশ্নটা করেন। এমন না যে এই পরিচয়টা নিয়ে আমি খুবই সিরিয়াস, কিন্তু একটু ব্যাখ্যা করা দরকার। যদি নিজের অবস্থানটা স্পষ্ট না করি সেক্ষেত্রে সততার একটু অভাব হবে বলে আমার অনুমান। তাই বলছি, আমার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার মতো আমারও অনেকগুলো পরিচয়। আমি বাংলাদেশি, আমি মুসলমান, বাঙালি, পুরুষ, বাবা, আরও অনেক পরিচয় আছে। এগুলো প্রত্যেকটাই ফ্যাক্ট, অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কোন পরিচয়কে আমি প্রেফারেন্স দেব সেটা ফ্যাক্টের মামলা না, প্রজ্ঞার মামলা, উপযোগিতার মামলা। আমার পরিচয় হলো আমি একজন কম্প্যাশনেট মানুষ। আমি চিন্তা করতে পারি, একজন স্নেহময় পিতা। দ্যাটস গুড এনাফ ফর মি। পরিচয়ের ব্যাপারে আমার কোনো সূচিবায়ু নাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তো আসলে এই এত বড় বিষয়গুলোকে পরিচয় হিসেবে মানতে পারে না। তাদের চাই জি স্ট্রিং কিংবা বিকিনি সাইজের পরিচয়, ছোট ও উত্তেজক। তাদের চিন্তা হলো আমি বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি না বাংলাদেশি মুসলমান, কোনটা বেশি কোনটা কম আর কি। অনেকে আছেন আবার যারা জি স্ট্রিংয়ের চাইতেও ছোট পরিচয় স্বস্তি পান। তারা বরিশাল ও নোয়াখালীবাদী, ঢাকা ও চিটাংবাদী। গরম দেশ তো, খুব গরম। ইদানিংকালে না তো আবার ওই যে সারা দুনিয়ার নবীন ও কাঁচারা কি খায় কিংবা কোন জেন্ডারের মানুষকে নিয়ে বিছানায় যায় বা কামনা করে, এর ভিত্তিতে নিজেদের আইডেন্টিটি নির্ধারণ করছে। আমি নিশ্চিত যে ভবিষ্যতের গান্ডুরা ওয়ার্ক ফ্রম হোমবাদী ও অফিসবাদী এই দুইটা আইডেন্টিটিও আবিষ্কার করবে। একবার একটা স্প্যানিশ মেয়ে আমাকে বলেছিল যে সে নাকি ডেমিসেক্সুয়াল, কারণ সে কোনো ছেলের প্রতি ইমোশনাল বন্ধন হলেই কেবল সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়। ওই দিনই আমি আসলে জীবনে প্রথম শব্দটা শুনেছিলাম। তো পাশের বাড়ির নূরজাহান বুয়া থেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লাবণ্য, দুনিয়ায় তো মনে হয় 90% মেয়েই ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়া সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয় না সেইভাবে, আমার ধারণা। অ্যাটলিস্ট জীবনের সবচেয়ে লম্বা সময় জুড়ে প্রায় সব মেয়েই তাই থাকে। তো নূরজাহান বুয়া কেন ডেমিসেক্সুয়াল না? এটা আলাদা একটা আইডেন্টিটি হয় কিভাবে? দেখেন, এটা হলো মডার্নিটির একটা সমস্যা। সেই ছোট থেকে ছোট একটা অভ্যাস বা ধারণাকে অ্যাম্প্লিফাই করে আপনার আইডেন্টিটি বানানোর অজুহাত দেয়। কারণ বেকুবরা সাধারণত হাইপার লেভেলের কনফিউজড হয়। তারা না এই এক হতে চাইছে। এখন আপনি তো ক্লাব খুলতে পারবেন না যে দুনিয়ার বেকুব এক হও, এই কাজটা তো ফেসবুক করবে। তো এই এত সব পরিচয়ের ভিতরে কোন পরিচয়কে আমার সবচেয়ে কাছাকাছি আমাকে বর্ণনা করে? আমার কাছে মনে হয়েছে যে হিন্দুস্তানি মুসলমান কিছুটা কাছাকাছি। কারণ এছাড়া অন্য কিভাবে আমি বিউটিকে বুঝবো? আই ডোন্ট হ্যাভ এ ক্লু। হাউ এলস উড আই এক্সপ্লেইন অর্ডার? হাউ এলস উড বি গ্রাউন্ড আওয়ারসেলভস? এই কাছাকাছি মনে হওয়াটা কিন্তু অ্যাকিউরেসির বিষয় না মোটেও। আমার নিজের মানসিক অবস্থার পরিচায়ক। বাংলাদেশে আর একটা লোক যদি নিজেকে হিন্দুস্তানি মুসলমান না মনে করেন, দ্যাটস অলরাইট। ছোটবেলায় আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে উই জাস্ট নিউ ইট। সব ছেলে নিমিষেই একমত হয়ে যেত। কোনো ব্যাখ্যা, ভোটাভুটি, কোনো সার্টিফিকেট, কোনো ভ্যালিডেশন লাগতো না। জীবনে দেখবেন যে এমন অনেক বিষয় আছে যেগুলো কাউকে না ব্যাখ্যা করা যায় না, উই জাস্ট নো ইট। একটা উদাহরণ দিলে আমার জন্য সহজ হবে। হিন্দুস্তানি মুসলমান ব্যাপারটা কি, একটা আভাস পাওয়া যাবে। আপনারা আমার ভিডিওটা পজ করে একটা গান শোনেন মনোযোগ দিয়ে।
ছাপ তিলক সব চিনি লিখে ইউটিউবে সার্চ দেন, অনেকে গেয়েছেন এই গান। লতা মঙ্গেশকর, নুসরত ফতেহ আলী খান, আবিদা পারভিন, সাবরি ব্রাদার্স, কেউ বাদ নেই আর কি। খুব সম্ভবত সাবকন্টিনেন্টে কোনো একটা গানের এত ডিফারেন্ট ভার্সনস আর নাই, যে কারোটা শুনতে পারেন। গানটা 700 বছরের পুরনো। আমির খুসরো বলছেন, ছাপ তিলক সব ছিনি রে মোসে নैना মিলাই কে। ছাপ তিলক সব ছিনি রে, ছিনিয়ে নেওয়া, মো সে নैना মিলাই কে। আমির খুসরোর স্পিরিচুয়াল টিচার মানে মুর্শিদ হলেন নিজামুদ্দিন আউলিয়া। গানটা বলতে পারেন নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার একটা ট্রিবিউট। উনি বলছেন, আমার যে ডিস্টিংশন, যে অহংকার, যে ক্লাস মানে ছাপ তিলক, সেটা নিজামুদ্দিন চোখে চোখ রেখেই ছিনিয়ে নিল। আপনারা যারা মার্কসিস্ট আছেন তারা বলতে পারেন যে খুসরো ডিক্লাসড হয়ে গেলেন। এখানে কনটেক্সটে বুঝতে হবে, ওটাই আসল। আমির খুসরো হলেন উর্দু ভাষার প্রথম কবি। উর্দু ভাষার একদম ফর্মেটিভ এজে তিনি লিখছেন। ভাষাটা ভবিষ্যতে কীরকম হবে কেউ জানে না। আমরা যেটাকে ব্রজ ভাষা বলি, মানে হিন্দুস্তানের ম্যাঙ্গো পিপলের ভাষা, নর্থ ইন্ডিয়ার, সেটার সাথে ফার্সি, আরবি, টার্কিক শব্দ মিশিয়ে একটা নতুন ভাষা তৈরি হবে, যেটা উর্দু। আর এই একই টেমপ্লেটে সংস্কৃত প্রাকৃত শব্দ বেশি এসে হবে হিন্দি। আর দুটো ভাষার স্ক্রিপ্ট হবে আলাদা, কিন্তু নিজের ভাষায় কথা বললে দুজনকে বুঝবে। এক অর্থে হিন্দি আর উর্দু আসলে একই ভাষা। খুসরো কিন্তু এই ভাষার মানুষ না, মাথায় রাখবেন। তিনি সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট এবং তিনি অ্যারিস্টোক্র্যাট। তার জন্য কিন্তু এই ব্রজভাষা শেখার কোনো সুবিধা নাই। তার বাবা কয়েক বছর আগে সেন্ট্রাল এশিয়া থেকে হিন্দুস্তানে হিজরত করেছেন মঙ্গল ইনভেশনের পর। ফার্সি হলো কাজের ভাষা এবং খুসরো এই ভাষার খুবই নামকরা কবি, কিন্তু তিনি গান লিখছেন সাধারণ মানুষের ভাষায় এবং তার গানে তিনি নিজেকে কল্পনা করছেন একটা হিন্দু মেয়ে হিসেবে। ছাপ তিলক তো পার্সিয়ান মুসলিমরা লাগায় না, লাগায় লোকাল হিন্দুরা। শুধু তাই না, এই গানেই তিনি পরে নিজেকে সুহাগন বা বধূ হিসেবে উপস্থাপন করছেন। তার হাতে যে চুড়ি, তার বর্ণনাও তিনি দিচ্ছেন। খুসরো নিজাম কে বলে বলে যাইয়ে, খুসরো নিজাম কে বলে বলে যাইয়ে, মোরে সুহাগন কি নীরে বসে নैना মিলাই কে। নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার যে ভালোবাসা, সেটাকে বোঝাতে গিয়ে তিনি নিজেকে প্রেমিকা হিসেবে কল্পনা করছেন। এই জায়গাটায় এসে মডার্ন শ্রোতারা খুবই উত্তেজিত হয়ে পড়েন। এটা কি হোমোইরোটিক পোয়েম? উনি কি গেয়েছিলেন? না, মিডল এজের সুফি পোয়েটদের কাছে জেন্ডার ব্যাপারটা এত রিজিড ছিল না। বুল্লে শাহ নিজেকে প্রেমিকা হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের বাউল গানেও কিন্তু জেন্ডার নিয়ে যে মডার্ন সূচিবাই নাই। বিধবা হয়ে আমি 2 ছেলের মা হলাম, এটা ক্যাটাগরিক্যালি মেয়েদের গান, কিন্তু গায়ে ছেলে না। জেন্ডার ব্যাপারটা যে এত গুরুত্ব বহন করে একেবারে প্রিমিসে নিয়ে ফেলে, এটা খুবই মডার্ন আইডিয়া, ভারতবর্ষের আইডিয়া না। আমির খুসরো এমন একটা প্রেমের কথা বলছেন যেটাকে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর আপনি কোনো বইয়ে পাবেন না, আপনাকে নিজে কি করতে হবে। আপনি যদি হিন্দুস্তানি মুসলমানের লেগেসি বহন না করেন, এই গান আপনি কেন বুঝতে পারেন? কেন আপনি রিলেট করতে পারেন?
কেন এই গান শুনে চোখে পানি আসে? আরেকটা ভাষার 700 বছর আগের গান। আপনি আপনার নিজের ভাষার 700 বছর আগের কোনো গান জানেন? শুনলে চিনবেন? আমি শুধু গানের ভাষার কথা বলছি না, এই গানের সুর, গায়কী, এই গানের মায়া কি আপনার কাছে ভিনদেশী মনে হয়? কেন মনে হয় না? এই প্রশ্নটা করেন। আমাদের দেশের পণ্ডিতরা আপনাকে বলবে যে বাংলা অঞ্চলে ইসলাম এসেছে সুফিদের মাধ্যমে। কথাটা বাই অ্যান্ড লার্জ সত্য, যদিও সুফি বলতে আপনি কি বোঝাবেন সেটা নিয়ে অনেক তর্ক করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সুফিরা কিন্তু সংসার ত্যাগী ধর্মপ্রচারক ছিলেন না, যেটা অনেকেই মনে করেন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই একই পণ্ডিতদের লেখা পড়লে আপনার মনে হবে যে এখানকার লোকাল মানুষ সুফিদের কাছ থেকে শুধু ইসলামটাই নিয়েছে, আর কিচ্ছু নেয় নাই। এনআইডি কার্ড নেওয়ার মতো মসজিদে এসে ফর্ম ফিল আপ করে মুসলমান হয়ে গিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। যে কারণে এই অঞ্চলের মানুষ ধর্মে মুসলমান হলো, কিন্তু সংস্কৃতির দিক থেকে 100 ভাগ খাঁটি বাঙালি থেকে গেল। ইসলামী যে সংখ্যাগরিষ্ঠ প্রান্তিক এবং প্রায় যাযাবর মানুষদের জীবনের প্রথম সিভিলাইজেশনাল ডক্ট্রিন, এই আলাপ আপনি খুঁজেই পাবেন না। আমাদের সময় তো অনেকের লেখা পড়লে আপনার মনে হবে যে মধ্যযুগের এই স্থানীয় মানুষগুলোর মুসলমান হওয়াটা যেন মৃদু বিশ্বাসঘাতকতা। আমাদের পূর্বপুরুষরা যে মুসলমান হয়ে ইনফিনিটলি লাভবান হয়েছিল, এই আলাপই কোথাও নেই। শুধু মুসলমান কেন, বেঙ্গলের উচ্চবর্ণের হিন্দুরা যে একটা অ্যাডভান্সড সিভিলাইজেশনের মেরিটোক্রেসি প্র্যাকটিস করার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি কোনো জায়গায় এর উল্লেখই পাবেন না। হিন্দুস্তানি মুসলমানরা যদি মেরিটোক্রেসি না প্র্যাকটিস করতেন, তাহলে ব্রিটিশরা আসার পর মাত্র 50 বছরের মধ্যে যে উচ্চবর্ণের হিন্দুদের একটা ল্যান্ড ওনিং জমিদার ক্লাসের আবির্ভাব হলো, তারা ওই সুযোগ নেওয়ার জায়গাটায় আসলো কীভাবে? কালেকটিভলি। গৌড়ের বাঙালি আঁখি সিরাজ 13th সেঞ্চুরিতে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গেলেন। ফিরে আসার পর হাজার হাজার স্থানীয় মানুষ তার হাতে মুসলমান হলো। এখনও তার কবরে যায় হাজার হাজার মানুষ। কিন্তু এই হাজার হাজার লোক আঁখি সিরাজ থেকে ইসলাম ছাড়া আর কিছুই নিলেন না, কারণ তারা কেউ জীবনী লিখে সেটা টেস্টিফাই করেন নাই। এমনকি ফেসবুকে পোস্টও দেয় নাই যে দিস আঁখি ডুড রক্স। ব্যাপারটা এরকম যে 1993 সালের 8ই জুলাই দুপুরে আমি কি খেয়েছিলাম সেটা আমি বলতে পারবো না, কোনো প্রমাণও দিতে পারবো না। তাই আপনি এই সিদ্ধান্তে চলে আসলেন যে সেদিন আমি লাঞ্চ করিনি। বাই দ্য ওয়ে, আঁখি সিরাজ আর আমির খুসরো কিন্তু একেবারেই সমসাময়িক এবং দুজনেই একই সময় দিল্লিতে ছিলেন। কেন জানি মনে হয় সিরাজের আঁখি নামটা আমির খুসরোর দেয়া একটা কাব্যিক ব্যাপার আছে। হিন্দুস্তানের মুসলমানরা একটা জায়গায় আটকে থাকে নাই, এবং তারা শুধু ইসলামই নিয়ে যান নাই, তারা একটা কালচার নিয়ে গেছে, একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে গেছে। মিডল এজে একটা বিশাল সংখ্যক ভৌগোলিক বাঙালির কাছে এই হিন্দুস্তানি মুসলমানরা ছিলেন প্রথম সিভিলাইজিং ইনফ্লুয়েন্স। আমাদের সমাজের ইন্টারনাল ডাইনামিক্স এবং সোশ্যাল ফ্যাব্রিককে এই সো কল্ড বহিরাগত মুসলমানদেরকে ছাড়া ব্যাখ্যা করা পুরোপুরি অসম্ভব। It's time that you accept this fact with some graciousness and explore their worldview. আমাদের সময় এই কাজটা খুবই জরুরি। কেন বলছি?